নমস্কার। বিকেল 4টের লাইভে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকাল আমাদের কারোরই শারীরিক সমস্যা প্রচুর, কেউ আমরা সুস্থ নই। আর মেয়েদের জীবনের একটি বড় পরিবর্তন ঘটে ঠিক যখন মেয়েটি 8 থেকে 9 বছরে পা রাখে। তার সাথে সাথে তার মানসিকও পরিবর্তন ঘটে। এর সাথে বড় একটি সমস্যা যুক্ত হয়, যেটাকে আমরা বলি লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব নামে পরিচিত। তাই আজ আমাদের আলোচ্য বিষয় লিউকোরিয়া। আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় ডাক্তার ডক্টর এস.কে. সেন। আজকের লাইভ অনুষ্ঠানে স্যারকে স্বাগত জানাবো। নমস্কার স্যার। নমস্কার স্যার, এই সাদা স্রাব বা লিউকোরিয়া কি, এই সম্বন্ধে আজকে আমরা জানব। সাদা স্রাব ইজ এ হোয়াইট ডিসচার্জ সেক্রেশন। এই অসুখটা মেয়েদের মধ্যে আছে, মহিলাদের এই ডিজিজটাকেই বলা হয়। এই ধরনের অসুখ পুরুষদেরও আছে, তবে সেটা আলাদা নাম। মহিলাদের এটা 9 থেকে 10 বছর পরে বা 12 বছর পরে পিরিয়ড চালু হলেই যে হবে তা নয়। 1 থেকে 1.5 বছর বয়স থেকেও এই হোয়াইট ডিসচার্জ হয় মহিলাদের, মেয়েদের। সেই পেশেন্ট আমার কাছে এসেছে। তো সেই জন্য লিউকোরিয়া, সাদা স্রাব, যেটাকে আমরা গ্রাম বাংলার মহিলারা জানি, এটা হওয়ার প্রধান উৎস হচ্ছে সেই মহিলা তার বয়সে যতটা জলপান করা দরকার প্রতিদিন, সেই জলপানটা করে না। ফলে শরীর হিট হতে থাকে, গরম হতে থাকে, এবং এই সিক্রেশনটা তখনই হতে থাকে। এটা কোনো টাইম টেবিল নেই, সকাল দুপুর বিকেল ঘুমের মধ্যে হতেই থাকে। এটা হলে কি হয়, ক্ষতিটা বলে দিই। এটা খুবই বাজে, একটা সাংঘাতিক বাজে ডিজিজ। আপনাকে সিমটমটা বলি যে আপনার সাদা স্রাব অনেকেই এখনো প্রচুর মহিলারা বোঝে না সেটা কি। ঠিক, এই সাদা স্রাব যদি আপনার শরীরে ঘটতে থাকে, দেখা মাত্রই, যারা চিকিৎসা দুনিয়ায় আছে তারা তো বুঝতেই পেরে যাবে, নাম্বার 1, তাদের হেয়ার ক্যাটাগরি ভীষণ রুক্ষ হয়ে যাবে। মানে একটা পাগলি পাগলি ভাব, সে যতই সাজুক গুজুক, মাথার চুল দেখে বুঝতে পারা যাবে তার হোয়াইট ডিসচার্জ হয়। রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায় ভীষণ হেয়ার। সিল্কি স্মুথলি যে ব্যাপারটা হয় সেটা থাকবে না। সে যতই ময়েশ্চারাইজার দেওয়া হোক, সেখানে ভালো শ্যাম্পু দেওয়া হোক, থাকবে না। দ্বিতীয় নাম্বার, তার স্কিন দেখে বোঝা যাবে, ভীষণ স্কিন ড্রাই হয়ে যাবে, খসখসে। এবং তার চোখের নিচে কালি পড়তে থাকবে, ডার্কনেস আন্ডার আইজ, এটা হবে। এবং চোখ আস্তে আস্তে কোটরের মধ্যে ভিতর দিকে ঢুকে যেতে থাকবে, গাল বসে যেতে থাকবে, এবং সর্বদাই একটা খিটখিটে মেজাজ, মানে হাই টেম্পার অলওয়েজ। ভালো কথা জিজ্ঞাসা করলেও রেগে যাবে, আর রাগারাগি জিনিস হলে তো বোধহয় কুরুক্ষেত্র হয়ে যাবে। এতগুলো সিমটম আছে, কিন্তু আপনারা মন দিয়ে ফলো করবেন ব্যাপারগুলো। এগুলো যদি আপনাদের মধ্যে হয়, না ওষুধ নয়, আমি হোম রেমেডিস বলে দেবো, তাতেই সেরে যাবে। ওষুধ তো আছেই আমার কাছে, কিন্তু যে হোম রেমেডিস আমি যেগুলো বলে থাকি, তাই যা বলে দেবো, তাতেই দেখবেন আপনি সেরে গেছেন। একটা নয়, 2-3টে বলবো। আর হয় কি, নখের ওপর দেখবেন, নখ যেরকম আমাদের নেলগুলো একটা স্মুথলি ব্যাপার থাকে মার্বেলের মতো, সেটা নেই। তার মধ্যে না খসখসে, দেওয়ালে যেরকম হয় সেরকম একটা খসখসে ব্যাপার আসবে। হাত দিয়ে নখের উপর বোলালে বুঝতে পারবেন যে না, স্মুথনেসটা চলে গেছে, ইটস রাফ। এতগুলো সিমটম বোঝা গেল। শেষে বলি, তার চেহারা ওজন যা ছিল খুব দ্রুত সময়ে কমতে থাকবে। প্রতি মাসে 3 থেকে 4 কিলো করে ওজন লস হতে থাকবে, ওয়েট। এবং একটি মেয়ে, ধরুন 18 বছর বয়সী, মানে সবে যৌবনে পা দিয়েছে সে, তার শরীরের গ্ল্যামার ইত্যাদি একটা আলাদা আকর্ষণ থাকে। গ্ল্যামার বলতে কিছু থাকবে না ওই মহিলার, যাদের এই সাদা স্রাব থাকবে, as we know, হোয়াইট ডিসচার্জ। এবং
সেই মহিলার নিজের ফিলিং হবে ভীষণভাবে দুর্বলতা, উইকনেস। সারা শরীরের মধ্যে আমাদের যে ভিটামিন, প্রোটিন, মিনারেল, কার্বোহাইড্রেট, এত দামি দামি খাবার খাচ্ছি, এমন খাচ্ছেন, কিসমিস খাচ্ছেন, আপনার যদি হোয়াইট ডিসচার্জ থাকে দেখবেন এগুলো কোনো কাজে লাগছে না। কেন? হোয়াইট ডিসচার্জ শরীরের সমস্ত ভিটামিন, মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেটের একটা নির্যাস। তাই সেই মেয়েটি উইকনেস ফিল করে, ভীষণ মাথা ঘুরে পড়ে অবধি যেতে পারে, যাদের হিউজ কোয়ান্টিটির হোয়াইট ডিসচার্জ হয়। এবং তার রূপ, যৌবন, লাবণ্য বলে কিছু থাকবে না, আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করবে না, এত বিশ্রী দেখতে হয়ে যাবে তাকে। তাই যারা এরকম বাঁশপাতার মতো চেহারা হয়ে যাচ্ছে, ভালো চেহারা ছিল, সেখান থেকে আস্তে 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 একদম ভীষণভাবে রোগা হয়ে যাচ্ছে, অবভিয়াসলি নিজে না পারলে, নিজে যদি না জানেন, কোনো গাইনোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। গাইনোলজিস্টের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে কমপ্লিটলি বলে দিতে পারবে, হ্যাঁ, ইজ ইট হোয়াইট ডিসচার্জ অর নট। এবং ভ্যাজাইনা এরিয়াতে প্রচন্ড ইচিং হতে থাকবে, ইনফেকশন অবধি হয়ে যেতে পারে এই হোয়াইট ডিসচার্জ থেকে। সো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন। আশা করি সবটাই বোঝা গেল। টক জাতীয় খাবার একদম অ্যাভয়েড করবেন যাদের হোয়াইট ডিসচার্জ আছে, এবং রসুন, ডিমের কুসুম, যেগুলো শরীরকে হিট করে, খাসির মাংস, রান্নার মধ্যে প্রচুর পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করছেন কিছু, ডিমের কারি, চলবে না, শরীরকে হিট হতে দেওয়া যাবে না। এবং জল মিনিমাম, একটা পূর্ণ বয়স্ক মহিলার মিনিমাম 3 থেকে 3.5 লিটার এভরি ডে। কেউ আছে বলে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তার সেনাকি হনুমান মন্দিরে ঢুকেছি। হ্যাঁ, কোন জায়গাটা আসতে হবে? আপনি কি দমদমে চেম্বারে গেছেন আজকে? না, আমি ওষুধ নেবো। ওষুধ দেবেন? আপনি তো চেনেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? না, গলিটা কন্ট্রোল করছি। আর একটু এগিয়ে যান, তাহলেই পাবেন। জিজ্ঞাসা করুন কাউকে। বলতে পারছেন, একসাথে বলে দেবেন অ্যাড্রেসটা একটু? না, অ্যাড্রেস আমারও জানা নেই, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন মঙ্গলঘাট। মঙ্গলঘাট, মঙ্গলঘাট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা আলোচনা উপসর্গগুলি বা লক্ষণগুলি আমরা বুঝলাম, তাহলে এটা কেন হয় সাতস্রাবটা? শরীর হিট হলে, জল পান কম করলে, টক জাতীয় খাবার বেশি খেলে, এবং জাঙ্ক ফুড খেলে, যেগুলো ভীষণ রিচ ফুড, সেই ধরনের খাবার খেলে তবেই এগুলো হয়। শরীর হিট হচ্ছে, বাইরের খাবার খাচ্ছেন, এদিকে জল খাচ্ছেন না, আপনার হবেই। জলের পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, হবেই। ঠিক তাই এই ধরনের ডিজিজগুলো, আপনি ভাবছেন যে না আমাকে জিম করতে হলো না, কিছু করতে হলো না, অলরেডি আমরা এমনিতেই রোগা হয়ে যাচ্ছি, সে এমন রোগা হয়ে যাবেন পাতে দেবার নয়। বাঁশপাতা সুন্দরী চেনেন? ঠিক সেরকম হয়ে যাবেন। হ্যাঁ বলুন। হ্যালো। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলবো আর কি। হ্যাঁ বলুন। আমি ডাক্তারের পেশেন্ট আর কি, দমদমে যাই। আমার সুগার আছে, আমাকে ইনসুলিন আমি নেই, ডাক্তার কমিয়ে দিয়েছে, কম নিচ্ছি, কিন্তু চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে ঘন ঘন। আর যেদিন নিচ্ছি না সেদিন আমার বেশি হচ্ছে না কিছু আর কি। তা ইনসুলিন বন্ধ করুন, ইনসুলিন বন্ধ করে দিন। তাহলে বন্ধ থেকে যখন ভালো থাকছেন তাহলে বন্ধ রাখুন। কত ডাউন হয়ে যাচ্ছে? কত করে ইনসুলিন নিচ্ছেন আপনি? হ্যাঁ, ওটা 20 করে নিন, 20 করে নিন, ওটা 20-20। হ্যাঁ, যেহেতু আমাদের মেডিসিন চলছে, ইনসুলিন আপনার নেওয়া যাবে না, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবার। বলুন। হ্যাঁ, যে আলোচনা আমরা ছিলাম যে কেন হয়, উপসর্গগুলো তো আমরা শুনলাম, আর কেন হয় তা খানিকটাও আমরা শুনলাম। পিরিয়ডের আগে আগে আমরা দেখি অনেকেরই হোয়াইট ডিসচার্জ হতে, এটা কি স্বাভাবিক না এটাও কোনো ডিজিজ? আচ্ছা দেখবো, তার আগে কেউ একজন আছেন। নমস্কার, বলুন। আমি ডক্টর হ্যাঁ বলুন স্যার, শুনতে পাচ্ছেন, বলুন। বলছি যে আমার সুগার আছে, বুঝলেন? সুগার দীর্ঘদিন সুগার থাকার পরে আমি 1 বছর
বছর ধরে অ্যালোপ্যাথির সঙ্গে আয়ুর্বেদিক খাচ্ছি। হ্যাঁ, অ্যালোপ্যাথি খেয়ে আমার সুগারটা যদিও নর্মালের কাছাকাছি এসছে, কিন্তু অ্যালোপ্যাথিটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার সুগার বেড়ে যায়। এটা কেন? আমি শুনেছি যে সুগার তো মোটামুটি অ্যালোপ্যাথি খাওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস খাওয়ার পরে আস্তে আস্তে নির্মূল হয়ে যায় অ্যালোপ্যাথিটা, কিন্তু তা তো হচ্ছে না। সেটা যে আয়ুর্বেদ ডক্টরের কাছে খাচ্ছেন তাকে কোশ্চেনটা করুন। হ্যাঁ, যে আয়ুর্বেদ ডক্টরের কাছে মেডিসিনটা খাচ্ছেন ফোনটা তাকে করে জিজ্ঞাসা করুন, কারণ আপনাকে কি কি মেডিসিন দেওয়া হচ্ছে সেটা তো আমি জানি না। কারণ আইএনসি কোম্পানির আমি ওষুধ খাই। আইএমসি করলে আর ওইসব আশা করবেন না, টিভিতে দেখে ওগুলোকে বলা হয় ঢপের চপের মেডিসিন। ঠিক, ওর কোনো ডাক্তার নাই, চালচুলো নাই, কুষ্টি নাই, গুষ্টি নাই। তাদের থেকে যদি মেডিসিন এনে ওই টিভিতে শুনে খান, তাদের হাল এই হবে, আরও বেহাল হয়ে যাবে। থাক, এতক্ষণ আমি ভাবছিলাম ভালো কোনো ডাক্তারের থেকে খাচ্ছিলেন, এগুলো আর কোশ্চেনের মধ্যে আনবেন না, আমাদের আলোচনায় আনবেন না, কেমন? কারণ এইগুলো আপনাদের স্বেচ্ছাচারিতা বলা হয়। পয়সা বেশি থাকে যাদের, তাদের চুলকায়, কি করে নষ্ট করতে হয় তারা ঠিক এই টিভিতে দেখে অর্ডার দিয়ে, কোনো ডাক্তার প্রেসক্রিপশন করলো না, আমি 4টে মেডিসিন আনিয়ে খেয়ে নিলাম, আপনি সুগার থেকে বেঁচে যাবেন? সারা দেশ পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে তারা সুগারকে নির্মূল করতে, আর আপনি আইএমসি শুনিয়ে দিলেন আমাদের। যাই হোক, করুন, ওইসব করুন, এগুলো আমাদের আওতার বাইরে। আপনি যেদিন আমাদের চেম্বারে আসবেন বা কোনো চেম্বারে গিয়ে আয়ুর্বেদিক ডক্টরের সঙ্গে কথা বলে ওষুধ নেবেন, সেদিন বলবেন। এগুলো কোনো কথা নয়। ওগুলো সুগারে কি ছাইপাশ ভাষ্য আপনাকে খাওয়াচ্ছে, আই ডোন্ট নো। ও তো সুগার সেরে যাবে কে বলেছে? তারাই বলেছে ফোনে, তাই তো? ডাক্তার দেখান, ডাক্তার দেখান। কেমন? এই পাগলামোগুলো করার আর বয়স নেই আপনার কিন্তু। যাই হোক, নেক্সট কি ছিল কোশ্চেন? সাদা স্রাবটা যে আমাদের পিরিয়ডের আগে হয়, এটা কি স্বাভাবিক? না, সবটাই অ্যাবনর্মাল। সাদা স্রাব হওয়াই উচিত না। সেটা আগে হোক, কারোর আবার পরে হয়, কারোর মিডিলে হয়, কারোর সারা মাস হয়। তো এই সবটাই কিন্তু খুব খারাপ সিমটম। যাদের সাদা স্রাব থাকবে তাদের পিরিয়ডও ইরেগুলার হতে থাকবে, ডেট আগুপিছু হতে থাকবে, এবং সঙ্গে ক্রনিক পেন অবধি হতে থাকে। ইনফেকশাস জ্বলন একটা হতে থাকবে, কারণ হোয়াইট ডিসচার্জ আছে যেহেতু, কারণ এটা ইনফেকশন তৈরি করে ভ্যাজাইনাল ইন্টারনালে। তো সেই জন্যই যে খাদ্য খাবারগুলো বলে দিলাম, সেগুলোকে যদি মেনটেন করতে পারেন দেখবেন কম আছে অথবা বন্ধ হয়ে গেছে। আর তার সাথে যদি আপনি রেমেডিজে আছেন, এক হচ্ছে রেমেডিজ লাল জবা ফুলের কুঁড়ি 2টো, তার সাথে 2টো গোলমরিচ ভালো করে বেটে নিয়ে পুংকেশরটা আর বৃন্তটা ফেলে দিলে তাহলে কিন্তু আপনার হোয়াইট ডিসচার্জ বন্ধ হয়ে যাবে। কোনো ওষুধ লাগবে না, কোনো ওষুধ লাগবে না। আপনি হোয়াইট ডিসচার্জের অ্যালোপ্যাথি সেকশনে গিয়ে কি ওষুধ খেয়েছেন আমি জানি না, যদিও নেই কিন্তু ওই সেকশনে কোনো ওষুধ। তো আপনাকে ওষুধ আমি বললাম না, আপনি শুধু আপনাকে হোম রেমেডিজ বলে দিলাম। মেডিসিন লাগবে না, মেডিসিন তো পরের কথা। এইটাই যদি জবা ফুলের লাল, জবা ফুলের কুঁড়ি আর 2টো করে গোলমরিচ 30 দিন কন্টিনিউ খেয়ে দেখুন, যে আপনি দেখবেন 75% কমে গেছে আপনার। একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ। আচ্ছা, দেখবো কেউ আছেন। নমস্কার। আমি তাও নমস্কার, আমি তাও বলতে বলছি। আচ্ছা বলুন। আমি আপনার সঙ্গে জানবো। আচ্ছা বলুন, আপনার সমস্যাটা, আপনার কি হয়েছে সেটা বলুন স্যারকে। আমার এই দীর্ঘ 20-22 বছর হলো, উমল টমল হচ্ছে, গ্যাস হচ্ছে, এবং পায়খানার সাথে আর সাদা মশ হয় রেগুলার থাকে। পায়খানা 1বার যায়, 2বার যায়, 3বার যায়, সাদা মশা কম্পালসারি। রেলাপাতি চিকিৎসা করেছি কিন্তু ভালো হচ্ছে না। অ্যালোপ্যাথিতে আমাশার ওষুধই নেই তো, আপনি তো ভুল চিকিৎসাই করাচ্ছেন। অ্যালোপ্যাথিতে আমাশার ওষুধ নেই, এখন অব্দি আবিষ্কারই হয়নি। তো আপনাকে কি খাওয়াচ্ছে আমি জানি না। হ্যালো, বলুন। বলছি স্যার, আমার দীর্ঘ 20 বছর হলো উমল টমল হয়, গ্যাস হয়, আর পায়খানার সাথে রেগুলার সাদা মশা থাকে। পায়খানা 1বার যায়, 2বার যায়, 3বার যায়, আমার সাথে সাদা মশা কম্পালসারি। অনেক দোষটার পর পায়খানা ক্লিয়ার হয়। এই জন্য এবার কি করে করেছি, কিন্তু সাকসেস পাইনি। সেই জন্য আপনাকে ফোনটা করি। ঠিক আছে, একদিন চেম্বারে চলে আসুন, দেখি আমি প্রেসক্রিপশন করে দিই, আপনার কেমন কন্ডিশন থাকে দেখবেন। হ্যাঁ, তাই তো, ভালো হয় বলেই লোকগুলো আসে, নাহলে কি আর আমায় দেখতে আসে বাবা? ভালো হয় বলেই তো আসে। গ্যাস অম্বল সারাতে পারবো না তো আবার তাহলে বাকি রোগ আবার কি সারাবো তাহলে লোকের? আমি আপনার সেই থানকুনি পাতা যেটা পাউডার বলছিলেন, সেটা আমি
হ্যাঁ ঠিক এসে চেম্বারে নাম লেখান, চেম্বারে দেখান, সব বাড়িতে বসে হয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা, যে লিউকোরিয়া তো আমরা একটা শুনলাম যে ডিজিজ, তাহলে এটা কি শুধুই কি শরীর হিট থেকে হয়? এবং উত্তেজনাপূর্ণ জিনিসগুলো খেলে, যেমন ডিম বেশি খেলে শরীরে উত্তেজনা আসে। কেন? শরীর গরম হয়ে যাওয়া। রসুন, শরীর গরম হয়ে যায়। সে কাউকে না জানিয়ে কোনো মাল্টিভিটামিন খাচ্ছে, শরীর গরম হয়ে যাবে। এই অকারণজনিত কিছু জিনিসগুলো থেকেই এগুলো হয়। এবার বাড়িতে খাসির মাংস এলো, 1 কিলো মাংস, আরো 1 কিলো পেঁয়াজ রসুন, মানে পাড়ার লোককে গন্ধটা শোকাতে হবে। তো এরম ভাবে কেউ খাবার খায়, মানে হোটেলের মতো রান্না একটু লাল টকটকে না হলে ঠিক মানাচ্ছে না, খাদ্য তালিকা চেঞ্জ হলেই হয়ে যায়। ঠিক। স্যার, মেনোপজের পরেও কি তাহলে হোয়াইট ডিসচার্জ হয়? যেমন পিরিয়ড শুরু হওয়ার আগেও মানুষের, মহিলাদের হতে পারে, তাহলে মেনোপজ হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা হতে পারে না। আবার কিছু নেই, 60 বছর বয়সেও হোয়াইট ডিসচার্জ হচ্ছে, আমার কাছে পেশেন্ট আছে। কারণ এটাই, সে নিজেও জানে না তার খাদ্য তালিকা। আপনি প্রথম কাজ হচ্ছে যে ডক্টরের কাছে গিয়ে প্রথম জানা দরকার আছে যে আপনার খাদ্য তালিকা ঠিক আছে, আপনার এই প্রবলেম আছে, কি কি খাওয়ার দরকার সেগুলো আগে জেনে নেওয়ার দরকার আছে। কারণ প্রতিটা মানুষেরই ভ্যারাইটিস ফুড চার্ট হবে, ভ্যারাইটিস রেস্ট্রিকশন হবে সব মানুষের। কারো টক দই বারণ থাকলে কেউ আবার টক দই খেতে হবে, কারোর পাতিলেবু বন্ধ থাকলে কাউকে আবার পাতিলেবু খেতে হচ্ছে। তার মানে সবার সমস্যা তো এক নয়, সবার বডির কনফিগারেশন ইন্টারনাল সেটাও তো এক নয়। তাই সবাই যে একই ট্যাবলেট খেয়েই সুস্থ থাকবে এমন কোনো মানে নেই, প্যারাসিটামল খেয়েই যে সবার জ্বর কমবে এমন কোনো কথা নেই, প্যান ডি খেলেই যে সবার অ্যাসিডিটি কমে যাবে এমন কোনো কথা নেই। ঠিক, সেই জন্যে তার বডির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে তবেই তো প্রেসক্রিপশন, তবেই তো কোন কম্পোজিশনে মেডিসিনটা লাগবে। তাই তো একটা ডাক্তারকে আপনারা ফিজটা দেন। ডাক্তার তার ইচ্ছা মতো করে কিছু ওষুধ লিখে দিল, তার জন্য কেউ ফিজ দেয় না। আপনার কেস হিস্ট্রি শোনার পর আপনার শরীরে কোন কোন ওষুধ প্রয়োগ হতে পারে, সবাই কি আর একই ওষুধ প্রয়োগ করে ডাক্তার? গিয়ে দেখবেন তো না, আপনাদের শরীরে কি কি ওষুধ লাগতে পারে সেই অনুযায়ী প্রেসক্রিপশন হয়, তবেই একটা ডাক্তার ভ্যালু। নাহলে তার প্রেসক্রিপশনে কোনো ভ্যালু নেই, তার ফিজেরও কোনো ভ্যালু নেই, দেবে না কেউ ফিজ। আর বোঝা গেছে? তো এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। তো আর নিজে কি করে জানবেন? এর জন্য একটা ডক্টর, আপনারা ডক্টরকে দেখাচ্ছেন, বাট এই ধরনের আলোচনাগুলো হয় না সেখানে গিয়ে। সেখানে থোড়বড়ি খারাপ, আর্ধেক কথা বলেনি না, তাই না? তো সেই জন্যই মাঝের মধ্যে ঠিকঠাক ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করার দরকার আছে। এই জন্যই তো কনসালটেশন ফিজ কিসের জন্য নেয় একটা ডক্টর? আপনার যা যা সমস্যা আছে শরীরের, সেই সমস্যা অনুযায়ী আপনাকে ঠিক ঠিক রুটিন করে দেওয়া, এটাই হচ্ছে ডাক্তারের প্রথম কাজ। তারপরে আপনার কি কি অসুখ হচ্ছে সেই অসুখের উপর প্রেসক্রিপশন মেডিসিন হবে, ওটা সেকেন্ডারি। ফার্স্ট কিন্তু আপনার লাইফস্টাইল কেমন হবে, আপনি কি কি খাবেন কি কি খাবেন না, আপনার কতটা জল খাওয়া প্রয়োজন, কতটা ঘুমের প্রয়োজন, এই যে তালিকা বলে দেওয়া, এর জন্যই তো একটা ডক্টরের কাছে যাওয়ার দরকার আছে। নাহলে তো আপনার স্কুলে মাস্টারমশাইয়ের কাছে গেলে সেও তো চারটিখানে জ্ঞান দিয়ে দিতে পারে, কিন্তু সে কি আর ফুড চার্ট বলতে পারবে না? কারণ সেটা নিয়ে তার তো পড়া নেই। বোঝা গেছে? যে একটা ডক্টরের কাছে আমি তখনই যাব যখন তার থেকে আমি টোটাল আপনার লাইফস্টাইলটা, একটা মানুষ সারাদিনে কিভাবে চলবে, খাদ্য খাবার, রোদ্দুরে থাকতে পারবে না পারবে না, এগুলো একজন ডক্টর বলে দিতে পারবে আপনার সমস্যা অনুযায়ী। আমার কাছে এমন অনেক রোগী আছে তাদের রোদ্দুরে বেরোনো নিষেধ। এবার বলছে স্যার তাহলে বেরোতে তো হবে, ছাতা ব্যবহার করুন। ডাইরেক্ট রোদ্দুরে বেরোনো যাবে না, কেন? তার সান অ্যালার্জি আছে। রোদ্দুরে বেরোলে গোটা মুখ হাত পা এরা দাগড়া দাগড়া ফুলে যায়, লাল হয়ে যায়, চুলকাতে থাকে ভীষণ। এবার ওই মানুষটাকে আমি কি করে রোদ্দুরে বেরিয়ে হই হই করার পারমিশন দেব? দেয়া যায়? তাহলে দিস ইজ দ্য কনসালটেশন। এর জন্যই একটা ডক্টরকে ফিস দেন আপনারা, নাহলে কোনো প্রয়োজন ছিল না। তো কি এক পাতা লিখে দিল, 4-5খানা ওষুধ, আর আপনার সাথে একটু গল্প করে নিল, তার জন্য এত টাকা ফিস দিতে হয়? গল্পের মধ্যেও যে হিস্ট্রি আছে আপনার, ঠিক ওই হিস্ট্রি থেকে উঠে আসছে আপনার বর্তমানে কি কি প্রবলেম থাকতে পারে। এটা জেনেটিক্যাল না আপনার থেকে তৈরি হয়েছে? তাহলে ডক্টরদের গল্প করার মাঝে আপনাদের সঙ্গে যে ফোন করেন যখন কথা বলিনি, এর মাঝেও আমাকে খুঁজতে হয়
যে অ্যাকচুয়ালি ওনার প্রবলেমটা কি হচ্ছে। এই যেমন একজন সুগারের জন্য মহিলা ফোন করলেন, বললো আয়ুর্বেদও খাচ্ছি আবার অ্যালোপ্যাথিও খাচ্ছি, আবার একটাই জোটে না লোকের, আবার আপনি দুটো খাচ্ছেন। আচ্ছা, দুটো খেয়েও অ্যালোপ্যাথি বন্ধ করলেই বলছেন বেড়ে যাচ্ছে। তার মানে আয়ুর্বেদের নাম করে যে প্রোডাক্টটা কিনে এনেছেন, কি আইএমসি নাকি বললেন, এইসব ভ্যাগাফন্ডস প্রোডাক্ট এগুলো চলে না। জাস্ট পৃথিবীর কোনো ডাক্তারকে, আপনার বাড়ির আশেপাশে আরো 20টা ডাক্তারের কাছে খোঁজ নিন যে আইএমসি নামে কোনো প্রোডাক্টের আপনারা প্রেসক্রিপশন করেন, বলবেন না। তাহলে যে প্রোডাক্টটা ডাক্তাররা জীবনে কোনদিন প্রেসক্রিপশন করলো না, আপনি ওই প্রোডাক্টটা কিনে খাচ্ছেন, তাহলে আপনাকে কোথায় রাখা উচিত, বাড়িতে না রাঁচিতে? ক্লিয়ার? রাগ করবেন না, আমি একটু চাঁচা ছোলা বলি যাতে এখানে লাগে, এখানে লাগলে আপনি শোধরাবেন, পরিষ্কার কথা। কোথা থেকে খোঁজ পেয়ে কে আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে আইএমসি, আপনি সেটা নিয়ে এখন আর্গুমেন্ট করছেন কেন? আপনি তো ডাক্তার থেকে কেনেননি। অনলাইনে যেরকম লোকে সাজুগুজু জিনিস কেনে, আরো অন্যান্য জিনিস কেনে, আপনি সেরকম একটা জিনিস কিনে, যেন কাজ করলেও তো না করলেও বয়ে গেল, তাতে বিক্রি হলেই হলো। বুঝে গেছে? যে প্রোডাক্টটা ডক্টর লিখছে না মানে ইটস আনঅথেন্টিক, এটার মধ্যে কোনো অথেন্টিকেশন নেই, তাই তো ডাক্তাররা লেখে না। ওই আইএনসি প্রোডাক্টকে পৃথিবীর কোনো লোক ভালো হবে না, ও তো কাঠের গুঁড়ো ভরা আছে, কাঠের গুঁড়ো। কেমন? দেখবো আমাদের সাথে কেউ আছেন। হ্যালো, বলুন। বলছি ডাক্তার সেনের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, স্যারের সাথেই কথা বলছেন, বলুন। আচ্ছা, আমি একটা হার্নিয়া নিয়ে একটু কথা বলতে চাই ওনার সাথে। বলুন। হ্যাঁ, বলছি আমার না রিসেন্টলি হার্নিয়া ধরা পড়েছে, মানে ইনগুইনাল হার্নিয়া, ডান কুচকিতে। তো এইটা কি আয়ুর্বেদ শাস্ত্রে, মানে অপারেশন ছাড়া এইটার কি কোনো রিমিডিস আছে? আছে। বা যদি থাকে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, কোথায় যাব? আর আপনি যদি অনলাইনে একটু বলে দেন যে এই রিমিডিসটা আছে এবং আই এম গিভেন দ্য অ্যাসুরেন্স টু বি রিমুভ দিস। নিচে যে নাম্বার আছে ওই দুটো নাম্বারে যে কোনো একটাতে কল করে নিন। হ্যাঁ, ওখান থেকে আপনাকে, ওটা হেল্পলাইন নাম্বার, আপনাকে গাইড করবে। আপনার বাড়ির কাছ থেকে কোন চেম্বারটা আসতে সুবিধা হবে সেই চেম্বারের অ্যাড্রেস পাঠিয়ে দেবে। আপনি সুবিধা মতো, আপনার সুবিধা মতো ডেট নিয়ে চলে আসবেন। ঠিক আছে? ডক্টর সেনকে আপনারা পাবেন শিলিগুড়িতে 12ই জুন। এছাড়াও আপনারা প্রতিদিন পান স্যারকে সোম, বুধ, শুক্র এবং রবিবার দমদম চেম্বারে। আর মঙ্গল আর শনিবার দিন পান আপনারা বারাসাত শিশিরকুঞ্জের ঠিক অপোজিটে। দেখবো আমাদের সাথে একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, আপনাকে আমরা বেশ কয়েক মাস ধরে দেখাচ্ছি। তো মাকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো এখন মা মোটামুটি সুস্থ আছেন। তো ব্যাপারটা হলো যে আপনি বলেছিলেন যে টক খাওয়া বারণ। হ্যাঁ, তো আপনি বলেছিলেন যে ছানা দেওয়া যেতে পারে। তো ছানাটা কি লেবু দিয়ে ইয়ে করা যেতে, মানে লেবু দিয়ে কেটে ওইটা কি দেওয়া যেতে পারে স্যার? যদি একটু বলেন, কারণ দোকানের ছানা নিয়েছে মানে খাওয়ানো যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, লেবু দিয়ে কাটিয়ে নেওয়া যেতে পারে, ওতে লেবুর কিছু থাকে না। লেবু থাকে না তো, ওরকমভাবে ওটা করে দেওয়া যাবে তো? আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, যে আলোচনায় আমরা ছিলাম যে আমাদের একটা পুরোনো দিনের মা মাসিরা আমাদের যেটা খাওয়াতো, যে চাল ধোয়া জল আমরা দেখেছি অনেককেই খাওয়াতে, এটা কতটা উপকারী বা এটা আদেও কি কোনো রেমেডি ছিল? চাল ধোয়া জল খেলেও সাদা স্রাব ভীষণভাবে কমে। ঢেকি ছাটা চাল ধোয়া জল হলে আরো বেশি লাভ। ঢেকিতে যে চাল বের করা হয় ওটা আলাদা করে দোকানে, এখন দশকর্মার দোকানে কিনতে যেতে হয় ঢেকি ছাটা চাল। তো ঢেকি তো উঠে গেছে এখন, কিন্তু এখনো গ্রামে গঞ্জে আছে, সেখান থেকে কালেক্ট করে। কেন? এটা ভীষণভাবে রেমেডিসের জন্য খুব উপকারী। ঢেকি ছাটা চালের জল ধোয়া খেলে সাদা স্রাব যেমন বন্ধ হয়, আরো একটি উপকার হয়। যারা ঝাপসা দেখে চোখে, তাদের ক্ষেত্রে আবার এই চাল ধোয়া জলটা আবার তাদের ক্ষেত্রে উপকার করে ভীষণভাবে। আমি এক পেশেন্টকে আনতে দিই, তো সে আলাদা করে এনে দেয়। বাজারে ওপেনলি এটা পাওয়া যায় না, বা চালের গোডাউনে গেলেও আপনি পাবেন না ঢেকি ছাটা চাল। এটা আলাদা করে দশকর্মার দোকান থেকে আপনাকে ওই 500 গ্রাম
250 গ্রাম এরকমই আনতে হবে, ওটাকে বেশি 1 চামচ করে ভেজাতে লাগে, বেশি না। আর প্রতিদিন সকালে, কারণ আমাদের যারা দর্শক তারা যেমন ওষুধ খেতেও কুঁড়েমি করে, কুঁড়ে মারাত্মক কুঁড়ে এরা, ডাক্তার ওষুধ বাড়িতে দিয়ে এলেও খাবে না, শুইয়ে খাইয়ে দিতে হবে তবে বোধহয় খাবে। তো এরকম কুঁড়ে পেশেন্টদের হোম রেমিডিসও বলি, সে ওই 4-5 দিন করার পর যে ডাক্তারবাবু 4-5 দিন তো খাইছি, কিছু তো হয় নাই, মরকে যাও। তোমার যখন হয় নাই, 8-এ হয়নি, তোমার 80-তেও হবে না। ঢ্যাটা মার্কা রোগী, সে শুধু ফ্যাশন করতে জানে, ঠোঁটে লিপস্টিক ঘষতে জানে, আয়নার সামনে গিয়ে প্রচুর কাজল ঘষে, প্রচুর, তখন টাইম থাকে। ওনাকে একটা রেমিডিস বলে দেওয়া হচ্ছে, ওটা সকালবেলা উঠে আবার রাতে ভেজাতে হবে, সকালে ছেঁকে নিতে হবে, আবার সেঁকে খেতে হবে, তা গোটা খাও চিবিয়ে। মানে এইরকম আনাড়ি কিছু পেশেন্ট থাকে, তা এদের নেই তো সংসার, কিছু করা নেই। আগে খুব মাথা গরম হতো, রাগ হতো, না এটা আনাড়ি কোম্পানির গ্রুপের আর একজন থাক, ওই ক্যাটাগরিতেই থাক, ঠিক না? তা এরকম পাবলিক তো থাকবেই। সবাই কেন নিজের শরীর নিয়ে সচেতন হবে? যদি বাংলার, পশ্চিমবাংলার সবাই নিজের শরীর নিয়ে সচেতন হয়ে যায়, একটা ডাক্তার খেতে পাবে না। তো ডাক্তাররা দেখবেন থালা হাতে সব প্ল্যাটফর্মে বসে আছে, কেন? বলে রুগী আর তৈরি হচ্ছে না, সবাই শিখে গেছে ভালো থাকতে হয় কি করে। তাই আমরাও খুব একটা বেশি জোর করি না, আপনারা গন্ডগোল না করলে আমরা খাবো কি, বুঝে গেছে? তো সেই জন্য শিখিয়ে দিই, বলে দিই, মানতে বলি, তারপর তো জানি 4-5 দিনের কাস্টমার, ব্যাস ওই 4-5 দিন করবে, তারপর আর করবে না, তার মানে ওর রেজাল্ট হলো না, আবার কোনো ডাক্তারের কাছে শুরু। তা এইভাবেই তো কোনো না কোনো ডাক্তার খেতে পাবে, নাহলে কি করে হবে? রুগীরা যদি সচেতন হয়ে যায়, যেগুলো শেখানো হচ্ছে হোম রেমিডিস, যেটা 30 দিন বলা হয়েছে, তো 30 দিন, তাদের 4-5 দিনে যে 1 মাস হয় ক্যালেন্ডারে, কি করে জানবো আমি? তো এইরকম করার পর তাদের যা হয়, হাল নয় বেহাল হয়ে যায়, দশা নয় দুর্দশা হয়ে দাঁড়ায়। তো তারপরে আবার ওই রুগী যখন বাড়াবাড়ি হয়ে যাবে, তখন দেখবেন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আবার হসপিটাল, নার্সিংহোমে ভর্তি হয়েছে। ওনাদের জন্যই নার্সিংহোমগুলো করা। কেন? অতীব ঢাটা রুগী যেগুলো আছে, মানে এগুলো বাড়িতে একদম কথা শোনে না, ঠিক? তাদের তো বাড়াবাড়ি হবেই। তাহলে বাড়াবাড়ি হয়ে গেছে, আর বাড়িতে এসে বললে হবে 1 লাখ টাকা বিল হয়ে গেল গো, তাতে কি হয়েছে? আপনার দোষে হয়েছে। আপনাকে হোম রেমেডি বলে দিয়েছিলাম, খেলেন না, বাড়ির সস্তা জিনিসও হয়ে যেত, টাকা পয়সা খরচা হতো না। ও তো আপনার যখন গোড়ামি, তখন নার্সিংহোমে ধরে দিয়েছে, বলছে এ তো খাবে না, এ তো ঢ্যাটার কোম্পানির রুগী, একে ধরে স্যালাইনের মাধ্যমে শরীরের ভেতর দিয়ে দাও একদম আইভিতে, ব্যাস হয়ে গেল, আপনি ভালো আছেন। যে কদিন ওষুধ চলবে সেই কদিন আপনি ভালো থাকবেন, ঠিক? তাই যে রেমেডিসগুলো বলে দিই, যে টাইমটা বলে দিই, সেই টাইমটা করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পসিবল নয়। স্যার, এটা কি হরমোনাল ইমব্যালেন্স, আমাদের যে শরীরে ঘাটতি হয়, সেটাই কি এর প্রধান কারণ? হ্যাঁ, হরমোন ইমব্যালেন্সের জন্যই এটা হয়ে থাকে। হরমোন ইমব্যালেন্স, যাদের টেস্টোস্টেরনের হার একটু বেশি থাকবে, তাদের হোয়াইট ডিসচার্জের মাত্রা থাকার চান্সেস বেশি সব থেকে। এবং আর একটা ব্যাপার আছে, সিস বাথ যদি নেওয়া হয়, সিস বাথ, উষ্ণ গরম জলে একটু ফিটকিরি দিয়ে প্রতিদিন 5 মিনিট করে বসলে স্নান করার আগে, তাহলে কিন্তু এই হোয়াইট ডিসচার্জ থেকে যে ইনফেকশনগুলো হয়, সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, উনি ঘোড়ায় জিন দিয়ে এসেছে। আমি ডাক্তারের কাছে ঔষধ খাই, হার্নিয়া সুগারে। আমি একটু আগে ফোন করছিলাম যে ফল্ট হয়, আমার একটু পেট জ্বালা করছে, আর তার হয়নি, সারাক্ষণ পেট জ্বালা করছে, লঙ্কা তেলে যেমন হয় সেরকম। পেটের কোথায় জ্বালা হচ্ছে? পেটের চাপ ধারা, নাভির চাপ ধারে। নাভির চাপ ধারে। জল কতটা খাও? জল জল কতটা খাওয়া হয়? গরম জল? গরম জল খেতে দেবো কেন? না, গরম জল তো খাই না, ওই ঔষধ খেতে যতটা লাগে। এতে ধান বললে কান শোনে গো, আপনার কানে প্রবলেম আছে বলেননি তো? নরমাল জল, কুল মেলান বলে একটা ওষুধ আছে, আর ডিটেলে যেতে হবে না, মাথা খাবে। কুল মেলান বলে একটি ওষুধ আছে, ওই টনিকটা দিনে 2 বার করে 2 চামচ করে খাবার আগে আগে খাবে। কুল মেলান বলে, উচ্চারণ করো, কুল কুল মেলান। আচ্ছা, ব্যাস, ওই আচ্ছাতেই রয়ে গেল। কিন্তু বুঝতে পেরেছো তাহলে ওষুধের নাম? তাহলে ওই কথাই রইল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পেশেন্ট, ঠিক? আমি ধান বলবো, সে কান শুনবে, ঠিক? ভাগ্যিস আমাদের কি বলে, আয়ুর্বেদিক ওষুধে পাওয়ার হয় না। যদি 5 বলতাম, সে 50 খেত, তারপরে পরের দিন বলো হরি হরি বল। তো এরকম যদি পেশেন্টের দুর্দশা হয়, কি হবে? দে আর নট সিরিয়াস এনি কাইন্ড অফ টপিক, তারা নিজেদের সম্বন্ধেও সিরিয়াস নয়, তাই না? তো একটা জিনিস লিখতে গেলে আগে বলতে হয়, আগে শুনতে হয়, তারপর বলতে হয় মুখে।
তারপর কাগজে লেখা যায়। বলা মানে উচ্চারণ করতে হয় তো। তা উনি কিন্তু আচ্ছা বলে চলে গেল। ওটা যে কি আচ্ছা হলো আমি জানি তো, কারণ এই ধরনের রুগী নিয়ে সংসার করি তো। ওনার কুল মেলানোর ঘরে কোনোদিন আসবে না, কুলারও আসবে না। ঠিক, এক কাজ করুন, পেটে একটু বরফ চাপা দিন, ঠিক আছে? ওটা শুনতে পেয়েছেন তো? একটু বরফ, ফ্রিজ থেকে বরফ বের করে একটা পলিপ্যাকে নিন, নিয়ে নাভির ওপর চেপে চুপ করে শুয়ে থাকুন, ঠান্ডা হয়ে যাবে। দেখবো আরেকজন আমাদের সাথে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি, আমার স্বামীর ওই 58 বছর বয়স, ওই ডান পায়ের হাঁটুটা না এমনি ওই বসতে উঠতে মানে ব্যথা করে। কি করতে চাইছো বলো, কি ইচ্ছা তোমার? নাকি ওষুধ, ওই যে অর্থপুষ্টারটা বলে দিয়েছিলেন ব্যথার জন্য, ওইটা তুমি তো আজ অব্দি কিনে আনোনি। তোমায় বলে দিয়ে লাভ কি? তুমি অর্থপুষ্টার ওই কাগজে লেখাই আছে, তোমার আজ অব্দি ঘরে আসেনি, তাই তো? তাহলে এমনি ভাবেই চলো। তোমার এই স্বামী যেদিন একদম হাঁটতে পারবে না, সেই দিন তুমি আমার ঠিকানা খুঁজে চলে আসবে, আমি জানি। ওষুধ বলে দিলাম, খাওয়াচ্ছ না, এটা বাড়ছে। যখন এক্সট্রিম হয়ে যাবে, দেখবে আর হাঁটতে পারছে না, তখন দেখবে তুমি আমার ঠিকানা খোঁজাখুঁজি করবে ঠিকই, কোথাও না কোথাও থেকে খুঁজে নেবে, ঠিক আছে? তবুও ভগবান ভালো রাখুক তোমার হাজবেন্ডকে। ওষুধ বলে দিয়েছি যেটা, ওটাই কালেক্ট করার চেষ্টা করো। না কালেক্ট করলে কি করে হবে, ঠিক আছে? সর্ষের তেল, কেরোসিন তেল, মোবিল এসব মাখিয়ে কিন্তু ব্যথা যাবে না। ওটা খানিকটা উপশম পাওয়া যেতে পারে। তাহলে যে আর্থারাইটিসটা তৈরি হচ্ছে, তার জন্যই ওষুধটার নাম বলে দিয়েছিল অর্থোবুস্টার ইজ আ মিরাকল রেজাল্টস। দিনে 2টো করে খেলে প্রবলেমটা থাকতোই না, কিন্তু ওই জন্য 800 টাকা কিলো খাসির মাংস কিনবো, কিন্তু ওষুধ কিনবো নি ডাক্তারবাবু। থাকো। স্যার আমরা যে আলোচনায় ছিলাম, যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনি বললেন যে সেই নিয়ে আমরা আলোচনা করছি, যে প্রধান কারণ ওটা আমি জিজ্ঞেস করেছি। এই যে বলে দিলাম, একটা টেস্টোস্টেরন নামে একটা পুরুষদের দেহের হরমোন আছে, সেইটা যদি মহিলাদের একটু বেশি দেখা যায়, তাহলে এই সমস্যাটা সেই মহিলাগুলোর শরীরে বেশি থাকে। একটা 1.5 বছরের বাচ্চা, তার তো কোনো খাদ্য তালিকা নেই, সে আচার খেতে শেখেনি, টক খেতে শেখেনি, তার কেন হোয়াইট ডিসচার্জ হলো? এই কারণেই সে জন্মগতভাবে হরমোনাল ইমব্যালেন্স। তার শরীরে টেস্টোস্টেরন বেশি, তার শরীরে দেখবে আনওয়ান্টেড হেয়ার আসছে, জুলপির কাছ দিয়ে একদম লম্বা হয়ে মহিষাসুরের মতো পুরো জুলপি তৈরি হচ্ছে। তার মানে এগুলো দেখি, সিমটমগুলো দেখেই মেয়েদের ভ্রু কেমন হয়, খুব একটা সূক্ষ্ম পাতলা দেখে, ঠিক না? মোটা হয় না, ক্রুর সিংহের মতো তো হয় না। তো সেই জায়গায় দেখবেন ভ্রু ভীষণ ডিপ একদম, এই জায়গাগুলো পুরো এতখানি অবধি একদম দাড়ির মতো নেমে এসেছে, বুকের রেখায় প্রায় হালকা বোঝা যাচ্ছে। টেস্ট করাও, টেস্টোস্টেরন দেখবে হাই। এই মহিলাদের হোয়াইট ডিসচার্জের চান্সেস অনেক বেশি। আর তারপর তো খাদ্য তালিকা আছে। প্রধান কারণ হচ্ছে পেটকে গরম করে ফেলা। পেট ঠান্ডা থাকলে আর কিছু হবে না, সিম্পল ব্যাপার। একটু কতিলা ভিজিয়ে খেলেই পেট ঠান্ডা থাকে। মৌরি মিশ্রির জল, পেট ঠান্ডা থাকে। অ্যালোভেরা 15 ml 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে নিয়ে খেয়ে নিন সকালে। এগুলো আপনার হবে না, হোয়াইট ডিসচার্জ হবে না, বন্ধ হয়ে যাবে। কারণ হোয়াইট ডিসচার্জ থেকে গেলে এর আউটপুটটা খুব খারাপ। ওই মহিলাকে একদম জাস্ট শাওড়া গাছের পেতনি যেমন হয় সেরকম দেখতে হয়ে যাবে। আমরা ওই কার্টুনে দেখি না লুলু ভূত, তো তাতে তো বেশ কিছু পেতনিকে দেখায়, তা আমাদের আইডিয়া তো ওখান থেকেই হয়েছে, তাই না? আমরা তো ওদের আর দেখিনি। আপনার নাহলে প্রশ্ন করতে পারেন, স্যার কোথায় দেখতে পেলেন স্যার? না, ওই লুলু ভূতের কার্টুনেই দেখেছি। তো কেন? সেই মহিলাগুলো আপনার আশেপাশে এরকম অনেক মহিলা আছে, দিনের পর দিন দেখবেন ওজনটা খুব তাড়াতাড়ি দ্রুত কমে যাচ্ছে। বেশ একটা গুলুমুলু চেহারা ছিল, সেখান থেকে একদম বাঁশপাতা সুন্দরী হয়ে যাচ্ছে। কেন? সিম্পল কজ, হোয়াইট ডিসচার্জ। এটাকে সারিয়ে ফেলুন। আপনার রূপ, যৌবন, লাবণ্য, গ্ল্যামার যদি ধরে রাখতে হয়, ট্রাই টু স্টপ ইউর হোয়াইট ডিসচার্জ। আর মেডিসিন তো প্রচুর আছে, আমি এখনো মেডিসিনে গেলাম না কেন, লাভ নেই। আপনাকে হোম রেমেডি বলে দিয়েছি, আগে ওটাই প্র্যাকটিস করুন। আগে তো প্রাইমারি হবে, তারপর তো হাই স্কুলে যাবেন নাকি? তাই হোম রেমেডিসটা 30 দিন করার পর তারপর আপনি চেম্বারে আসবেন। এক্ষুনি আসতে বলছি না তো, বেশি না, 2টো সিরাপ আছে, 2টো ক্যাপসুল আছে, একদম উইদিনে 7 days স্টপ করে দেবো। কিন্তু আপনাকে তো রুটিনটা মানা জানতে হবে। আপনি এদিকে আমার ওষুধ খাচ্ছেন আর এদিকে 4টে করে ডিম খাচ্ছেন, সে তো ব্যাস, ওর ডিম তো গেল, সন্ধে হলো,
পার করো আমারে। তাই দেখুন, একটা পুরুষদের থেকে একটা মহিলা তার গ্ল্যামার নিয়ে ভীষণ কিন্তু ওরিড। একটু গালে একটা ব্রণ হয়ে গেলে তাকে সেফটি পিন দিয়ে, খালি পেরে নিতে বাকি রেখেছে, ওটা থাকলেও বোধহয় দিয়ে তাকে খুঁচিয়ে কি করে অপারেশন করতে হয়, এগুলো মহিলারা করে থাকে। কেন? ওই একটা ব্রণ দাগ হয়ে গেলে ইস, তার 4 জন বান্ধবী বলবে এ মা তোর সুন্দর গালের মধ্যে একটা ব্রণ। এবার ব্রণটা তার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তো বাড়িতে এসে তাকে যা অপারেশন করলো, সে যা ছিল তার থেকে আরো ভবিতব্য আর বলা যাবে না, তাকে গর্ত করে ছেড়ে দিয়েছে। তো এই ধরনের যদি আপনাদের টেন্ডেন্সি থাকে, কি করে হবে? পিম্পলসে কোনোদিন নোখ দিতে নেই অব্দি, নোখ দিলেই ওটা 1টা থেকে 100টা হবে, আর ডিম্পলিং হয়ে যাবে আস্তে আস্তে। বোঝা গেছে? তাই আমি বহু লোককেই বলেছি, বহু বাচ্চাদের বলেছি যে ব্রণ নিয়ে ওরিড হওয়া নয়, পেটটা ক্লিয়ার হয়নি তোমার, একটা পেট ক্লিয়ারের ওষুধ গো গ্যাস, কোনো ল্যাক্সেটিভ না, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এবং ল্যাক্সেটিভ 3-4টেরই কাজ করে। তাহলে এইটা 1 চামচ খেয়ে নাও, পরের দিন দেখবে ব্রণ নেই। তাহলে এর থেকে সহজ উপায় আর কি বলতে পারি? যাদের অনেক ব্রণ হয়ে গেছে, একদম বিশ্রী, মানে বয়ফ্রেন্ড ছেড়ে পালিয়ে গেছে, মানে ওই মুখ আর দেখানো যাচ্ছে না, মুখে যদি কোনো সিনেমার হিরোইনের পোস্টার মেরে বাইরে বেরোতে হবে, এরকম একটা হাল এসে গেছে, তারা কি করবে? তারা বাড়ির কাছে যদি শিমুল গাছ থাকে, শিমুল গাছ, শিমুল তুলো, সেই শিমুল গাছের কাঁটা আনুন আর চন্দন আনুন, দুটোকে একসঙ্গে ঘষে ঘষে একদম প্রলেপ তৈরি করুন, দুটো গালের মধ্যে স্নান করতে যাবার 1 ঘন্টা আগে লাগিয়ে রাখুন, অথবা ঘুমোতে যাবার আগে লাগিয়ে দিন, একদম সারা রাত থাকবে। এরম ভাবে 7 থেকে 10 দিন অবধি লাগাবেন, আপনার একটা ব্রণ দেখতে পাবেন না। অ্যাসিওড, রাইট? তাহলে কি কাজ করলো? এক্সটার্নাল কাজ করে দিল। আর একটা ওষুধ খাওয়া যেতে পারে, বাবলা গাছের কাঁটা থেকে তৈরি হয় এই ওষুধটা, যার নাম বাবুলারিষ্ঠ। বাবুলারিষ্ঠ, ঠিক? বাবলা গাছের কাঁটার গাছ এখানে পাওয়া যায়, শুধু মরুভূমিতে পাওয়া যায় বলবেন না, আমাদের এখানেও প্রচুর আছে। তাহলে সেই গাছের কাঁটা থেকে ওকে ফুটিয়ে ফুটিয়ে নির্যাস বের করা হয়, ওইটা থেকে তৈরি হয় বাবুলারিষ্ঠ। এই বাবুলারিষ্ঠ আপনি খান 3 চামচ করে দিনে 2 বার, আপনার গালে ব্রণ আসবে না। ক্লিয়ার? তাহলে এতে একদম সময় নেই, বিদায় নেওয়ার পালা। বলি যাওয়ার আগে কোথায় স্যারকে পাবেন? সোম, বুধ, শুক্র এবং রবিবার পাবেন দমদম চেম্বারে হনুমান মন্দিরের পাশে, এবং মঙ্গলবার আর শনিবার পাবেন স্যারকে শিশিরকুঞ্জে স্টার মলের ঠিক অপোজিটে। নিচে যে 2টি নাম্বার যাচ্ছে সেই 2টি নাম্বারে আপনারা যোগাযোগ করুন, স্যারকে সম্পূর্ণভাবে কোথায় কবে পাচ্ছেন আপনাদেরকে সাহায্য করে দেওয়া হবে।